আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। নার্গিস আর কথা বাড়ালো না। তার মেয়েটা ভালোই ভালোই ফিরলেই সে খুশি। নিঝুমকে যে বিয়ে দিচ্ছে রাফেল তাকে ভালোই রাখবে, সেই ভেবে সে আর কিছু বলল না। চলে যাওয়ার পথে বলল, ভাত পাঠাবো নাকি পাঠাবো না? তোমার ইচ্ছা। বলেই ঘর আটকে দিল নিঝুম। ঘরে জানালা খুলে দিয়ে নিঝুম মাথা নিচু করে বসলো। চাঁদের আলো আজ বিশেষ ঝলকাচ্ছে। সে আলোতে নিঝুমের চোখের পানি যেন মুক্তার মতো চকচক করছে। দুহাত ভাঁজ করে থুতনি রেখে সে চাঁদের দিকে তাকালো। মৃদু বাতাস বয়ে যাচ্ছে, ঠান্ডা আর সতেজ। নিঝুমের কেমন বিষাদের মাঝেও আজ রাতটা যেন তার দীর্ঘ চোখে লাগার মতোই লাগছে। একটা অদ্ভুত প্রশান্তি, যেন আর কখনো এমন আলোতে তাকাবে না। এইভাবেই সে চুপচাপ উপভোগ করছে। মৃদু বাতাসে সে কয়েক লাইন গান গিয়ে বসল। কয়েক লাইন গান গিয়ে গিয়েও নিঝুম হঠাৎ থেমে গেল। তার গলায় যেন সব দলা পাকিয়ে যাচ্ছে, শব্দ বের হচ্ছে না। হুট করে ফোন বেজে উঠল। পাশ থেকে যে সে ফোনটা হাতে নিয়ে দেখলো অচেনা নাম্বার। রিসিভ করতেই ওপাশ থেকে সে লোকটি কণ্ঠে আজ অদ্ভুতভাবে কম্পিত হচ্ছে। বেশি কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে বলো না আমায়। লোকটির এমন বিচলিত কণ্ঠ শুনে নিঝুম নিঃশব্দে হেসে ফেলল। এপাশ থেকে কোনো উত্তর না আসলে লোকটি নিজেই আবার বলল, আর একটু সহ্য করুন, দেখুন সব ঠিক হয়ে যাবে। একটু সহ্য করুন না, মাথা ঠান্ডা রাখুন, ভরসা রাখুন আল্লাহর উপর। শুনছেন আপনি? নিঝুম চাঁদের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, কাল আমার বিয়ে, আসবেন, দাওয়াত রইল, জ্বালাবেন না, আর ভালো লাগছে না। ওপাশ থেকে শুধু নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। নিঝুম চুপচাপ চাঁদকে দেখলো, তারপর ধীরে ধীরে বলল, যদি খারাপ আচরণ করে থাকি তো মাফ করে দেবেন। বলেই কেটে দিল। পুরো রাত নিঝুম ঘুমাতে পারল না। সে হয়তো জানেই না তার বিরহে আরেকজনও নির্ঘুম রাত পার করেছে। ছাদের ওপর শুয়ে কেকে আকাশের চাঁদকে তাকিয়ে আছে। হঠাৎ আয়ান মুখে হাসি ফুটিয়ে পাশে শুয়ে পড়ল। কি রে, তুই ঘুমাবি না? কেকে ধীরে ধীরে কণ্ঠ দিয়ে বলল, আমার চারটা বোধহয় জাগ্রতই আছে। আজকে রাত নাইবা ঘুমালাম, নতুন দিনের আলো দেখতে চাই নিজের চোখে। আয়ান হাসতে হাসতে তার পাশে শুয়ে পড়ল আর বলল, আহা, এত ভালোবাসা আমার মনে জাগে না কেন? তাকে সরাসরি দড়ি দিয়ে বাঁধবো বিয়ে করার জন্য, না ছাড়া উপায় নেই রে। কেকে কিছু বলল না। ঠোঁটের ভাঁজে জ্বলন্ত সিগারেট ধরে পুড়িয়ে চলল। পুরো রাত সে প্রায় কয়েক প্যাকেট শেষ করে ফেলল। রাত যত গভীর হয় পৃথিবীটা তত নিঃশব্দ হয়ে আসে। চারপাশ নিঃশব্দ আলোয় মোড়া ঘুমন্ত শহর, অথচ সেই নীরবতার ভেতরেই লুকিয়ে থাকে সবচেয়ে ভয়ঙ্কর রূপগুলো। ঘড়িতে বাজে প্রায় রাত 2টা। আয়ন হাত পা ছড়িয়ে এমনভাবে ঘুমাচ্ছে যেন দুনিয়ার কোনো চিন্তাই তার নেই। অন্যদিকে কেকে পুরোপুরি রেডি। আজ তার জীবনের সবচেয়ে বড় ঝুঁকি, যেখানে জড়িয়ে আছে দুটো প্রাণ। দরকার হলে নিজের প্রাণ বাজি রেখেও আজ তাদের বাঁচতেই হবে। আর তার পরনে এখনো কালো জ্যাকেট, কালো প্যান্ট, দুহাতে কালো গ্লাভস, মুখে মাস্ক, পুরোপুরি ঢাকা। চোখে এক অদ্ভুত ধীরতা, যেখানে ভয় নেই, শুধু তীক্ষ্ণ উদ্দেশ্য, সফলের প্রচেষ্টা তার। কেকে আয়নের পাশে বসে কয়েকবার ডাকলো, কিন্তু আয়ান দিব্যি গভীর ঘুমে। আর ধৈর্য ধরল না কেকে। ছাদে পড়ে থাকা পাইপ হাতে নিয়ে এক বাড়ি দিতেই আয়ান ধরফড়িয়ে উঠে বসলো। চোখে কসলাতে কসলাতে বিরক্ত কণ্ঠে বলল, কোন শালা রে? বউকে নিয়ে কি সুন্দর স্বপ্ন দেখছিলাম, দিলি তো ভেঙ্গে। কেকে উঠতে উঠতে ঠান্ডা গলায় বলল, মিশন সাকসেসফুল হতে দে, তার বউয়ের ব্যবস্থা আমি নিজে করে দেব, শিওর। এই কথা শুনি আয়ান যেন লাফিয়ে উঠল। চোখের ঘুম যেন উধাও। সত্যি বলছিস? কেকে আর কিছু বলল না, শুধু বাইকের চাবিটা আয়নের দিকে ছুঁড়ে মারলো। আয়ন সঙ্গে সঙ্গে কাছে ধরলো। দুজনেই নিচে নামলো। পরের মুহূর্তেই রাতের নিস্তব্ধতা চিরে গাড়ি আর বাইকের ইঞ্জিনের শব্দ। অন্ধকার রাস্তা গিলে নিল তাদের একটা মিশনের দিকে, যেখানে ভুলের কোনো সুযোগ নেই। আজ আর যদি ভুল হয় তো সব আজ সেখানেই সমাপ্ত।
প্রায় 1 ঘন্টার পথ পেরোনোর পর বাইক থামলো এক ঘন অন্ধকার জঙ্গলের সামনে। চারপাশে সারি সারি নাম না জানা গাছ, লতাপাতা আর ঝোপঝাড়ে মোড়া অন্ধকার। জঙ্গলের ভেতর থেকে ভেসে আসছে অচেনা পাখিদের কর্কশ গর্জন, দূর কোথাও আবার কুকুরের হাড় কাঁপানো ডাক। নিস্তব্ধতার মাঝেও যেন অদ্ভুত এক আতঙ্ক লুকিয়ে থাকে। আয়ন গাড়িটা ধীরে করে সাইডে দাঁড় করালো। কে বাইকটা পাশেই থামালো। দুজনেই নেমে চারপাশে একবার তাকালো। কালো অন্ধকারে গাছের ছায়াগুলো যেন নড়াচড়া করছে। কোনটা গাছ কোনটা মানুষ বোঝা দায়। কে ইশারায় এগোতে বলল আয়নকে। কোনো কথা নয়, কোনো শব্দ নয়। তারপর দুজনেই পা বাড়ালো জঙ্গলের ভেতরের দিকে। পাতার উপর পা পড়তেই মচমচ শব্দ। নীরবতার বুক চিরে কানে লাগলো। অজানা গন্তব্যের দিকে, অজানা বিপদে মুখোমুখি হতে শুরু হলো তাদের হাঁটা। জঙ্গলের এক কোণায় আছে চিলেকোঠার মতো টিনে ঘেরা এক পুরনো বাড়ি। চারপাশে লতা পাতায় ঢাকা, যেন বছরের পর বছর মানুষের পা পড়েনি সেখানে। দূর থেকেই জানালার ফাঁক গলে ভেসে আসছে স্নান আলো। অন্ধকারের বুকে একমাত্র চিহ্ন যে ভেতরে কেউ আছে। কে থেমে গেল। চোখ শুরু করে বাড়িটার দিকে তাকিয়ে রইল। চারপাশে নজর ঘোরাতেই বোঝা গেল পাহারাদার মাত্র দুজন। এই দৃশ্যটাই সে আশা করেছিল। এই হিসেবেই তো এসেছে কে। ঠোঁটের কোণে হালকা এক চিলতে হাসি ফুটে উঠল তার মুখে। ভাগ্য আজ তাদের পক্ষেই আছে, এটাই ভাবছিল সে। বাকি পাহারাদাররা আজ নেই, সবাই রাফিনের বিয়ের কাজে ব্যস্ত। এই সুযোগটার জন্যই তো এতদিন অপেক্ষা করেছিল কে। আয়নার কে নিঃশব্দে দুদিকে ভাগ হয়ে গেল। দুজন পাহারাদারের হাতেই পিস্তল। পাহারাদারদের একদম পিছনে এসে দাঁড়ালো তারা। এক মুহূর্ত দেরি নয়। ক্লোরোফোম ভেজানো রুমাল চেপে ধরতেই দুজনেই ধপ করে নিস্তেজ হয়ে পড়ল। সুযোগটা কাজে লাগিয়ে দ্রুত তাদের দড়ি দিয়ে বেঁধে ফেলল কে আর আয়ান। এরপর ধীরে করে ঘরের দরজা খুলল কে। ভেতরে ঢুকেই সে দেখতে পেল সেই কাঙ্ক্ষিত মুক্তি, যার আশায় 2 বছর বুকের ভেতর তীব্র যন্ত্রণা নিয়ে বেঁচেছিল। কারোর উপস্থিতি টের পেয়ে চেয়ারে বাঁধা লোকটি পিট করে তাকালো। ঝাপসা চোখে পরিচিত মুখ দেখেই আর চিনতে ভুল হলো না তার। কে ধীরে ধীরে এগিয়ে গিয়ে লোকটার সামনে হাঁটু মুড়ে বসে পড়ল। কণ্ঠ কেঁপে উঠল। নানু ভাই, ঠিক আছে তুমি? আমাকে চিনতে পারছো নানু ভাই? মাজেদ শিকদারের চোখ ভরে উঠল। কান্নারত গলায় বলল, মেয়রব, তুই এসেছিস আমাকে বাঁচাতে। আমি জানতাম আমার নানা ভাই একদিন আসবে। এই কথাটার সাথেই যেন সব ভার নেমে গেল কেকের বুক থেকে। এতদিন যে কে হয়ে বেঁচেছিল, আজ সে মুক্ত। কাইফ খানের মুখোশ খুলে আবার সে ফিরে পেল নিজের পরিচয়, যেন মেহরাব দেওয়ান হয়ে। মৃদু হেসে সে মাজেদের হাতের বাঁধন খুলতে খুলতে বলল, না খেয়ে শরীর একদম শেষ দেবো নানু ভাই, চিন্তা করো না। আজ থেকে ডজন ডজন ডিম খাওয়াবো, যেভাবে তুমি আমাকে খাওয়াতে। নাহলে আমার সাথে দাবা খেলবে কে শুনি? মাজেদ কষ্টের মধ্যেও হেসে ফেলল তার আর বলল, দেখতে আই কই দিল রে, কত যে ভোগাচ্ছে আমারে। শরীর আর চলে না, কোমরটা বসে বসে একবারে অলস হয়ে গিয়েছে। মেহরাব দীর্ঘ একটা শ্বাস ফেলল। 2 বছর এমন বন্দি থাকলে শরীর ভাঙবেই। সে সাবধানে মাজেদ শিকদারকে ধরে তুলল। বয়সের ভার আর দীর্ঘ বন্দিত্বে তার শরীর যেন অর্ধেক হয়ে গেছে, হাঁটার শক্তিটুকুও নেই। তা দেখে মেহরাব কোলে তুলতেই মাজেদ বলল, নানা ভাই নামিয়ে দে, তোর কষ্ট হবে, আমি ধীরে ধীরে যাব। মেহরাব ধীরকণ্ঠে বলল, তার নানু ভাইকে তোলার মতো শক্তি এখনো তোমার নানু ভাইয়ের আছে, চিন্তা করো না। তারা দ্রুত হাঁটা ধরল। আয়ন পেছন থেকে চারপাশে সতর্ক নজর রেখে চলেছে, যেন কোনো দিক থেকেই হামলা না পাশে। গাড়ির কাছে পৌঁছে মাজেদকে বসানো হলো। মেহরাব আয়নের দিকে তাকিয়ে বলল, তুই নানু ভাইকে নিয়ে হসপিটাল যা, ওনার ট্রিটমেন্ট জরুরি। আয়ন ব্রু কুচকে বলল, তুই আসবি না? আমার আরেকটা কাজ বাকি আছে, তুই যা, আমি জলদি ফিরবো। মাজেদ শিকদার শক্ত করে মেহরাবের হাত ধরে বলল। দেখে শুনে যাস, সাবধানে। মেহরাব হালকা হেসে বলল, অবশ্যই নানু ভাই।
গাড়িটা অন্ধকার রাস্তা ধরে মিলিয়ে যেতেই মেহেরাব আবার জঙ্গলের ভেতর পার বাড়ালো আরও এক অসমাপ্ত কাজ শেষ করার জন্য। মেহেরাব আর দেরি করল না, সেখানেই পড়ে থাকা অজ্ঞাত এক লোককে তুলে বসালো। কয়েকবার হালকা থাপ্পড় দিয়ে জাগানোর চেষ্টা করলো, কোনো সাড়া নেই। ঘর থেকে এক জগ ভর্তি পানি দেখে তা এনে লোকটার মুখে ছিটকা দিতেই সে হালকা নড়ে উঠল। এই সুযোগেই মেহেরাব লোকটার গাল শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল। নূপুর কোথায় বল? লোকটা কাঁপতে কাঁপতেই বলল। পর মুহূর্তেই মেহেরাব পাশ থেকে পিস্তল তুলে নিল। লোড করার শব্দটা নিস্তব্ধ লোকটির বুকে যেন কাঁপন তুলল। লোকটার কপালের ঠিক মাঝখানে নল ঠেকিয়ে ঠান্ডা গলায় বলল। আরেকবার বল, জানি না, তারপর এখানে শেষ করে দেব। ভয়ে লোকটার গলা শুকিয়ে গেল। কাপা কণ্ঠে সে হুড়মুড় করে বলে উঠল। রানা ভাই ওকে ধর্ষণ করে, তারপর তার দুটো কিডনি নিয়ে নেয়, তারপর তারপর মেরে ফেলে জঙ্গলের এক পাশে কবর দেয়। এর বেশি কিছু জানি না স্যার, ছেড়ে দেন। এই কথা শোনা মাত্র মেহেরাবের কপালের রগগুলো ফুলে উঠল। সে চোখ বন্ধ করলো, নিঃশ্বাস বড় বড় হয়ে উঠল। রাগ যেন তার বুক চিরে বেরোতে চাইছে। কিছুক্ষণ পর চোখ খুলে সে আবার গর্জে উঠল। সে এখন কোথায়? লোকটা ভয়ে কাঁদতে কাঁদতে বলল। রাফিন স্যারের সাথে। এই কথাটাই যথেষ্ট ছিল। মেহেরাব আর এক মুহূর্ত নষ্ট করল না। লোকটাকে যেভাবে ছিল সেভাবেই ফেলে রেখে বেরিয়ে পড়ল। পরক্ষণেই বাইকের ইঞ্জিন গর্জে উঠল। অন্ধকার রাস্তা চিরে সে ছুটছে হসপিটালের দিকে। কারণ কিছু সত্য দেরিতে জানা যায়, আর কিছু সত্য জানার পর আর দেরি করা যায় না। মানুষের মুখোশের আড়ালে প্রতিনিয়ত আসল রূপ চেনা এখন বড্ড দায়। কেউ বড় পাপ করেও আমাদের মাঝে দিব্যি ঘুরে, আবার কেউ না করেও তার দোষারোপ বয়ে বেড়ায়। হসপিটালের কেবিনের সামনে দাঁড়িয়ে মেহেরাব তার নানু ভাইয়ের দিকে তাকিয়ে রইল। ফ্ল্যাশব্যাক গত 2 বছর আগে, তখন রাদিয়ার বিয়ে। তার বিয়ে শেষে তাকে বিদায় দিয়ে মেহেরাব ঘরে এসে ফ্রেশ হচ্ছিল। হঠাৎ ফোনে ভিডিও আসে। ভিডিওটি চালাতেই দেখতে পায় তার নানু ভাইকে বেঁধে রাখা হয়েছে। তা দেখে মেহেরাব রাগে থরথর করে কাঁপতে শুরু করলো। ফোনটি শক্ত করে চেপে ধরলো। পরক্ষণেই আননোন নাম্বার থেকে ফোন আসে। রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসে পরিচিত কণ্ঠ রাফিনের। কিরে, চিনতে পারছিস নাকি? তোর আমার উপর যা রাগ, যা করার কর, কিন্তু নানু ভাইকে ছেড়ে দে। ডোন্ট টাচ হার। রাফিন বিচ্ছিরি হেসে উঠল তার আর বলল। এক শর্তে ছাড়বো, তবে তোকে আসতে হবে এক্ষুনি। ঠিকানা পাঠাচ্ছি। বলে রাফিন ফোন কেটে দেয়। মেহেরাব ততখানিক দেরি না করে বেরিয়ে পড়ে। যেতে পথে নিঝুম জিজ্ঞেস করলে বলল জলদি ফিরে আসবে। কিন্তু কে জানে রাফিনের কল্পনা আরো খারাপ হবে। ইচ্ছে করে লোক দিয়ে মেহেরাবের গাড়ি নষ্ট করে রেখেছিল তা আগে থেকেই। মেহেরাব না জেনে গাড়িতে উঠে আর নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট হয়। এসব ভাবতেই মেহেরাবের রাগ, পুরনো ক্ষত যেন নিমিষেই বুকের ভেতর আরো জাগ্রত হয়ে ওঠে। ঘড়িতে বাজে ভোর প্রায় 5টা। চারপাশ নিঃশব্দ। ঘুমন্ত বাড়িটা যেন নিজের মধ্যে ডুবে আছে। মিহির চুপচাপ রেডি হয়ে দরজার ছিটকিনি খুলতেই হালকা শব্দে ঐশীর ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে তাকিয়েই দেখলো মিহির পুরো প্রস্তুত বের হওয়ার জন্য। এক ঝটকায় তার ঘুম উধাও। তড়িঘড়ি করে বিছানার থেকে নেমে চেঁচিয়ে উঠল। এই, তুই এত ভোরে কোথায় যাচ্ছিস? মিহির উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে সিঁড়ি নামতে নামতে বলল। কাজ আছে, যেতে হবে। এই সময় কোনো টিচারের আবার কাজ থাকে নাকি? মিথ্যুক, দাঁড়া, ফুপিকে ডাকছি। এই কথা বলে ঐশী চেঁচাতে শুরু করলো। ঐশী, সবাই ঘুমাচ্ছে তো? কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। ঐশীর চেঁচামেচিতে মালিহার ঘুম ভেঙে যায়। রুম থেকে বেরিয়ে এসে মিহির আর ঐশীর দিকে তাকিয়ে প্রশ্ন করলো। এত ভোরে কোথাও যাচ্ছিস মিহির? সদর দরজার সামনে দাঁড়িয়ে মিহির মুচকি হেসে বলল। ফুফি, তোমার জন্য রাজপুত্র আনতে যাচ্ছি। এই কথা শুনেই ঐশী যেন ফেটে পড়ল। দেখো ফুপি, দেখো, তোমার গুণধর ছেলে তলে তলে আরেকখান বিয়ে করে রাজপুত্র হতে যাচ্ছে। মালিহা এবার গম্ভীর গলায় বলল। এসব মজা বাদ দিবি তুই মিহির? ঠিক করে বল কোথায় যাচ্ছিস? মিহির আর কথা না বাড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল।
হসপিটালে ফিরতে দুপুর হবে, এসে সব জানাবো। এই কথা বলেই আর এক মুহূর্ত দাঁড়ালো না, দরজা খুলে বেরিয়ে গেল। মিহির বেরিয়ে যেতেই সালমা উঠে আসলো। মালিহা ক্লান্ত গলায় ঐশীকে বলল, চিন্তা করিস না, হয়তো সত্যিই কোনো দরকারি কাজ আছে, তুই রুমে যা। তারপর সালমার দিকে তাকিয়ে বলল, এই সালমা, দরজাটা আটকে দিস তো। এই বলে মালিহা আবার নিজের রুমে ফিরে গেল। মালিহার রুমে চলে গেলেও ঐশী গেল না। মিহিরের ওপর তার ভীষণ রাগ হচ্ছে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, একটাও পরিষ্কার করে বলল না। সালমা দরজায় তালা দিয়ে ঐশীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। ঐশী কোনো উত্তর দিল না। তার মুখ দেখেই সালমা বুঝে গেল রাগটা জমে আছে। মুখ বাঁকিয়ে সালমা বলে উঠল, কি হইল ম্যাডাম, শুনবেন না? বরকে কেউ আবার কালা জাদু করলো না তো ম্যাডাম? তা না হলে এমন রাত বিরাতে বাইরে ছুটাছুটি করে কেউ? এই কথা শুনে ঐশী আরও মন খারাপ করে বলল, খালা, এমন কথা বলবেন না। কালো জাদু করলে কি এমন হয়? এসব হলে ঠিক করবো না কি করে খালা? সালমা হঠাৎ সিরিয়াস মুখ করেই বলল, আমিও তো মাঝে মাঝে ভালো কবিরাজ খুঁজি, কিন্তু এখানে ভালো কবিরাজ পাওয়া বড়ই মুশকিল। ঐশীও সালমার কথার সাথে সাই দিয়ে বলল, কেন খালা, পাওয়া যাবে না কেন? সালমা দীর্ঘশ্বাস ফেলে স্মৃতিচারণ করতে লাগলো। ওই একবার না আমি আমার স্বামীর লয়গা এক কবিরাজের কাছে গেছিলাম। লোকটা কয় পাশে বসতে, আমিও সরল মনে বসলাম। ও মা, তারপর হঠাৎ কইরা ঝাড়া ফুর শুরু করলা, নাম কইরা আমার দিকে ধীরে ধীরে আগাইতে লাগলো। তারপর চোখ বড় করে সালমা আবার বলে, আমি তো ভয় পাইয়া ব্যাগ থেকে 500 টাকা সহ ব্যাগটা ফালাইয়া দৌড় দিয়েছি। সেই থেকে আর কোনো কবিরাজের কাছে যাই নাই। এই কথা শুনে ঐশী হাসবে না কাঁদবে বুঝতে পারছিল না। কোনো মতে হাসি চেপে বলল, আহারি খালা, ভাগ্যিস দৌড় দিয়েছিলেন। একটু থেমে সে নরম গলায় যোগ করলো, আচ্ছা খালা, আমি রুমে গেলাম। এই বলে ঐশী নিজের রুমে চলে গেল। কিন্তু তার মাথার ভেতরে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, মিহির আসলে হসপিটালে কেন গেছে? চন্দ্রীপুর। সকাল 7টা বাজতে বাড়িটা হঠাৎ করে জেগে উঠেছে। চারপাশে বিয়ের তোড়জোড়, হইচই, দৌড়ঝাঁপ, হাসি কথা। রান্নাঘর থেকে ভেসে আসছে মশলার গন্ধ, উঠোন জুড়ে ব্যস্ত পায়ের শব্দ। বাড়ির সামনে ছোটখাটো প্যান্ডেল বাঁধা হয়েছে। রাফিন ঢাকার নাম করা পার্লার থেকে লোক ডেকেছে। আজ তার নিঝুমকে যেন একদম পরীর মতো সাজানো হয় তাই। আর কিছুক্ষণ পরেই তারা এসে পড়বে। কিন্তু এই উৎসবের মাঝখানেও নিঝুম যেন আলাদা এক জগতে আটকে আছে। সারা রাত এক ফোঁটা ঘুম আসেনি তার চোখে। দু চোখ জ্বলছে, পাতাগুলো ভারী হয়ে আছে ক্লান্তিতে। জানালার গ্রিল ধরে সে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে, যেন আকাশটাই আজ তার একমাত্র আশ্রয়। মাথার ভেতরে হঠাৎ হঠাৎ ভেসে উঠছে ছোটবেলার স্মৃতিগুলো। নির্ভার হাসি, নিশ্চিন্ত দিন, কোনো ভয় ছিল না, না ছিল এমন কোনো সকাল যেটা তাকে গিলে খেতে আসছে। তার চোখের সামনে ধীরে ধীরে খুলে যেতে থাকে সেই পুরনো দিনগুলোর দরজা। ফ্ল্যাশব্যাক। এই মেয়ে, তুমি আবার আমার পেছনে আছো? কাজল রাঙা আখির পল্লব ফেলে পিচ্চি নিঝুম ছোট্ট করে বলে উঠল, মিহু ভাই, আমার ভায়োলিনের মিউজিক ভালো লাগে। পুকুর পাড়ে বসে থাকা তরুণটি হাতে থাকা ভায়োলিন পাশে সযত্নে রেখে হালকা রেগে চেঁচিয়ে বলল, তো তোমার বাবাকে বলো কিনে দিতে। পিচ্চি নিঝুম তখন ঠোঁট উল্টে বলে, না কিনে কি করব? আমার তো শুনতে ভালো লাগে মিহু ভাইয়া। তরুণটি ঘাড় কাত করে বলে উঠল, তো ফোন ইউটিউবে গিয়ে দেখো, আমার পেছনেও কেন? অতঃপর ছোট্ট নিঝুম খিলখিল করে হেসে বলল, মিহু ভাইয়া, আমার তোমার বাজানো ভায়োলিনের মিউজিক অনেক পছন্দ, আমি তোমারটাই শুনবো। পুকুরের জলে তখন রোদের ঝিলিক। ভায়োলিনের সুর থেমে গেলেও বাতাসে যেন ফ্রেশ রয়ে গেছে। তরুণটি নিঝুমের দিকে তাকিয়ে একটু অবাক হলো। এমন জেদি চোখ সে আগে দেখেনি। সে ধীরে উঠে দাঁড়িয়ে ভায়োলিনটা কাঁধে ঝুলিয়ে বলল, এই যে এখানে রেশো না, পড়াশোনা করো গিয়ে।
নিঝুম মাথা নেড়ে রাজি হওয়ার ভান করলো, কিন্তু চোখ দুটো বলে দিচ্ছিল সে আবার আসবেই। আচ্ছা মিহু ভাইয়া, কাল আসবো না। বলেই দৌড়ে পালালো সে। তরুণটি হেসে ফেললো অজান্তেই, নিজের অজান্তেই ফিসফিস করে বলল। অদ্ভুত মেয়ে। কিন্তু পরদিন ঠিকই পুকুর পাড়ে এসে সে থমকে দাঁড়ালো। দূরে লুকিয়েই বসে আছে সেই চেনা ছোট্ট অবয়ব, চোখ ভরা কৌতূহল, মুখে দুষ্টু হাসি। তরুণটি তাকে দেখে ভায়োলিনটা হাতে তুলতেই ছোট্ট নিঝুম যেন খুশিতে হাততালি দিল। সেই প্রথম সুরের সাথে সাথে কারোর উপস্থিতিও ভালো লাগতে শুরু করলো সেই ছোট্ট নিঝুমের মনের কোণে। সাথে যে সেই তরুণটি যে অভ্যেস হতে শুরু করেছিল, সেও প্রতিদিন একই জায়গায় আসতো আর ভায়োলিন বাজাতো। সেই স্মৃতিগুলো নিঝুমের চোখের পাতা আজ বড্ড ভারী হয়ে আসছে। শেষ বেলায় বোধহয় এমনই হয়, সবকিছু মনে পড়ে অথচ কিছুই ধরে রাখা যায় না। এসব ভাবতে নিঝুমের ঠোঁটে এক চিলতে হাসি ভেসে ওঠে। কিছুক্ষণ বাদেই পার্লারের লোকজন এসে তাকে সাজাতে শুরু করে। সাদা লাল মিশ্রণে মেশানো লেহেঙ্গা, সাদা দোপাট্টার আড়াল, ভারী সাজ। মাশাআল্লাহ, আজ তাকে সত্যি পরীর মতো লাগছে। কিন্তু নিঝুম জানে হয়তো এটাই তার জীবনের শেষ সাজ। দুহাত ভরে মেহেদি পরানো হচ্ছে। হঠাৎ মেয়েটি হাতের ভাঁজে বরের নামের প্রথম অক্ষর জানতে চাইলে নিঝুম এক মুহূর্ত দ্বিধা না করে বলে ওঠে। মেয়েটি আর কিছু প্রশ্ন করে না, নীরবে সে অক্ষরই লিখে দেওয়া হয়। পুরো সাজানো শেষ হলেই তারা চলে যায়। নিঝুম সাজটা দেখে আয়নাতে চুপ করে দাঁড়িয়ে রইল। বেলা 12টা বাজতেই নার্গিস খাবারের প্লেট নিয়ে ঘরে ঢোকে। খাবারের প্লেটটা নিঝুমের পাশে রেখে সে বলল, খেয়ে নিস। মায়ের এমন আচরণের সাথে সে নতুন পরিচয় যেন। তার মায়ের এমন আচরণ দেখে নিঝুমের মনে অদ্ভুত লাগলো। এমন কখনো হয়নি। আজ তার মনটা বড্ড অবুঝ হয়ে বায়না ধরল। আর সে নিচু স্বরে বলল, আম্মু, শেষবারের মতো খাইয়ে দেবে আমায়? কিন্তু নার্গিসের মন এতেও গলল না। এতটা নিশ্চয় না হলে কি এমন হতো? আমার সময় নেই রে, বাইরে অনেক লোকজন কাজ পড়ে আছে, কষ্ট করে খেয়ে নে। বলেই দরজা আটকে চলে গেল। তা দেখে নিঝুম হাসল। গ্রাম অঞ্চলের নিয়ম অনুযায়ী দুপুরের নামাজের পরপরই বরযাত্রী চলে এসেছে। রাফিন সাদা পাঞ্জাবি পরেছে, মুখে আজ এক বিজয়ের তৃপ্তির হাসি ফুটেছে। তার সঙ্গে রাসেল আর রানা আছে। রাসেলের মুখে কোনো হাসি নেই, বুকে তার যন্ত্রণা স্পষ্ট। আজিজুল শিকদাররা রাসেলের মা বাবার মৃত্যুর পর থেকে খাইয়ে পরিয়ে বড় করেছে তাকে, তাই তো সে আজ কিছু করতে পারছে না। খাওয়া দাওয়ায় সবাই ব্যস্ত হয়ে পড়ল। এর মধ্যে নিঝুমকে কয়েকবার তার নানি দেখে গেছে। সে নীরবে রুমে মাথা নিচু করে বসে আছে। নিঝুমকে এমন থাকতে দেখে তার নানিরাও কষ্ট হতে লাগলো। খারাপ সময় যেন মৌচাকের মতো হঠাৎ ঝাঁপিয়ে আছে। সময় গড়িয়ে বিকেল হতেই কাজী সাহেব বাড়িতে হাজির হলেন। কাজী সাহেব মেয়েকে আনতে বললেন। নিঝুমকে তার নানি বাইরে নিয়ে গেলেন। নিঝুম উঠে দাঁড়াতে গিয়ে একবার হেলে পড়তে দেখলেই তার নানি ভাবলেন হয়তো শরীর খারাপ করছে, তাই ধরে নিয়ে রাফিনের পাশে বসিয়ে দিলেন। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করতেই বাইরে থেকে কারোর গম্ভীর কথা ভেসে এলো। কাজী সাহেব সঙ্গে সঙ্গে বিয়ে পড়ানো থামিয়ে সামনে তাকালেন, সঙ্গে সবাই। কিন্তু নিঝুম তাকালো না। সে নিচু হয়ে ঝাপসা চোখে বসে রইল। কাজীর পাশে বসে পড়ল মেহরাব আর বলল, খুব তাড়া দেখছে। রাফিন কেকে দেখে এবার যেন তার পুরো খটকা এক ঝটকায় পিষে গেল। সে রাগে বলে উঠল, তুই নিজেকে খুব চালাক ভাবিস, তাই না মেহরাব দেওয়ান? রাফিনের মুখে মেহরাবের নাম শুনতেই নিঝুম চমকে উঠল। কাপা কাপা চোখে সামনে তাকিয়ে দেখলো মেহরাব আর আয়ান উপস্থিত। মেহরাবকে দেখে নিঝুম হেসে উঠল। সে তো আগেই আন্দাজ করেছিল উনি কেকে নয়, তার মেহরাব। মেহরাব রাফিনের দিক থেকে দৃষ্টি সরিয়ে নিঝুমের দিকে তাকালো। মেয়েটার এমন শুকনো মুখ দেখে যেন তার বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। রাফিন মেহরাবের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলল, এসেই তো ভুল করলি রে, আটকাতে পারবি না বিয়ে। তারপর আস্তে নিচু স্বরে বলল, ভুলে যাস না তোর নানু ভাই আমার কাছে। মেহরাব হেসে উঠল, তার সঙ্গে আয়ানও। রাফিন রেগে হুট করে মেহরাবের গলা চেপে ধরল। মেহরাবের
যেন কিছুই হচ্ছে না, বরং সে রাফিনের হাত সরানোর চেষ্টা করছে আর হাসছে। তা দেখে আয়ন ও রাসেল দুজনে রাফিনকে থামানোর চেষ্টা করছে। বিয়ে বাড়ির লোকজন তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই তামাশা দেখছে। কেউ কেউ চোখ বড় করে, কেউ অবাক হয়ে, কেউ কেউ ভয় চলে যাচ্ছে। পুলিশ দ্রুত এসে রাফিনকে ধরে নিল, সাথে রানা আর রাসেলকেও। বরযাত্রীর বাকি লোকজন ভয়ে সরে গেল, আর তার আত্মীয়রা তা দেখে দ্রুত বাড়িতে ফোন দিতে লাগলো জানানোর জন্য। নিঝুম বসে বসে তা দেখতে লাগলো। হঠাৎ তার বুক ফেটে যেতে লাগলো। যন্ত্রণায় সে দাঁড়িয়ে পড়লো, বুক জ্বলছে, যেন সব ছাই হয়ে যাচ্ছে। মেহেরাব তা দেখে নিঝুমের কাছে এসে তার মাথা নিজের বুকে চেপে রেখে শান্ত গলায় বলল, কিছুই হয়নি, ভয় পেও না নিঝুম, এই দেখো আমি এসেছি। বলেই নিঝুমের মাথায় হাত বুলাতে লাগলো। হঠাৎ মেহেরাব তার বুকের কাছে শার্ট ভেদ করে তরল কিছুর অনুভব টের পেল। তা দেখে মেহেরাব নিঝুমের মাথা তুলতেই দেখলো নিঝুমের মুখ থেকে রক্ত ফেনা বের হচ্ছে। নার্গিস এগিয়ে আসতে চাইলো, কিন্তু মেহেরাব হাত দিয়ে তাকে থামালো। নিঝুমের মাথা আঁকড়ে ধরলো। মেহেরাব আতঙ্কিত মিশ্রিত সুরে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এই এই নিঝুম, তুই কি করেছিস? সেটা এত রক্ত কেন বের হচ্ছে? এই এই তাকা, তুই কি খেয়েছিস বউ? তুই বল আমায়, কি খেয়েছিস? কিন্তু নিঝুমের আর সাড়া দেওয়ার মতো ক্ষমতা নেই। নিস্তেজ হয়ে নেতিয়ে পড়তেই মেহেরাব নিঝুমকে নিয়ে বেঞ্চিতেই বসে পড়ল। নিঝুমের নানি দৌড়ে ছুটে আসলো আর বলল, এই তুই কি করলি রে নিঝুম? কথা কয় না কেন? তাকা, এই নিঝুম। পাশ থেকে আর নিঝুমকে দেখেই বলে উঠল, ভাই দেখে তো মনে হচ্ছে বিষ জাতীয় কিছু খেয়েছে, দ্রুত গাড়িতে তোল ভাই, হসপিটালে নিতে হবে। বলেই আয়ন দ্রুত বেরিয়ে পড়ল গাড়ির কাছে। সাদা ধবধবে লেহেঙ্গাতে রক্তমাখা নিঝুমকে কোলে তুলে কান্নারত কণ্ঠে গর্জে উঠে রাফিনকে বলল, তোকে আমি ছেড়ে দেবো না রাফিন, যদি আমার বউর কিছু হয় তো তোকে মেরে আমি নিজেও মরব। ফের নিঝুমের দিকে তাকিয়ে মেহেরাব চেঁচিয়ে বলল, যে জগতে আমার ভালোবাসার জায়গা নেই, যে জগতে আমার বউর জায়গা নেই, সেই জগতে আমি ন্যানো সেকেন্ডও শ্বাস নিতে পারবো না। রাফিন যেন ক্ষীণ দৃষ্টিতে নিঝুমের দিকে তাকিয়ে রইল। তার মুখে আর কোনো শব্দ নেই নিঝুমকে এমন দেখে। সে তো শুধু একটু ভালোবাসতেই চেয়েছিল, তাকে একটু ভালোবাসা দিলে কি হতো। পুলিশ তাদের টানতে টানতে নিয়ে বেরিয়ে গেল। মেহরাবের চোখে জল ভর্তি, অনবরত গড়িয়ে পড়ছে তার চোখের জল। যেন নিঝুমকে কোলে তুলে দাঁড় খোলো। আশেপাশে কয়েকজন করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। ছেলে মানুষ হয়ে বউয়ের জন্য কেমনে চোখের জল ফেলছে, তার এমন ব্যাকুলতা দেখে সবাই অবাক দৃষ্টিতে চেয়ে রইল। একজন স্বামী তার বউকে কি পরিমাণ ভালোবাসলে এমনভাবে চোখের জল ফেলে। মেহরাব গাড়িতে বসে পড়ল। নিঝুমকে কোলে নিয়েই তাদের গাড়ি চলে যেতেই নার্গিসও দ্রুত তাদের পিছু নিল। বিয়ের দাওয়াতে যারা এসেছিল তাদের এক গাড়িতে বসে পড়ল। লোকটিও তাকে নিয়ে গেল তাদের পিছু পিছু। বিপদ এলে সত্যি একসাথেই আসে। সন্ধ্যার আজান হয়ে যাওয়ার পুরো ঢাকা শহর যেন এক বিশাল স্থবির দানবে পরিণত হয়েছে। চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি, হর্নের শব্দে বাতাস ভারী, রাস্তায় গিজগিজ করছে মানুষ আর যানবাহন। অসহনীয় এই যানজটের মাঝখানে আটকে আছে আয়নের গাড়ি। গাড়ির ভেতর নিঝুমকে কোলে নিয়ে বসে আছে মেহরাব। সেই কখন থেকে মেয়েটার মাথাটা নিজের বুকের সঙ্গে চেপে ধরে রেখেছে। সে যেন ছিঁড়ে দিলেই নিঝুম হারিয়ে যাবে। নিঝুম নিস্তেজ, নিঃশ্বাস অস্বাভাবিক। এই দৃশ্য মেহরাবের বুকের ভেতর আগুন জ্বালিয়ে দিচ্ছে। রাস্তায় এমন জ্যাম দেখে আয়ন দ্রুত তাদের লোকজনকে ফোন দিল, কিন্তু ঢাকা শহরের যানজট কি আর লোক দিয়ে সরানো যায়? মেহরাব আর নিজেকে সামলাতে পারল না। কাঁপা কাঁপা কণ্ঠে আয়নের দিকে তাকিয়ে গর্জে উঠল, আমার বউর যদি কিছু হয়, আজ পুরো শহর আমি নিজের হাতে ধ্বংস করব। কথাটা বলেই সে হঠাৎ গাড়ির দরজা খুলে ফেলল। নিঝুমকে কোলে তুলে নিয়ে এক প্রকার দৌড়েই রাস্তায় নামলো। চারপাশে লোকজন অবাক হয়ে তাকিয়ে আছে, কিন্তু মেহরাবের চোখে তখন আর কিছুই নেই, না মানুষ, না শহর, না আইন। তা দেখে আইন সঙ্গে সঙ্গে গাড়িটা সাইডে এনে লক করলো। এক মুহূর্ত দেরি না করে সেও মেহরাবের পেছনে ছুটে গেল।
পেছনে নার্গিসদের বাইক থাকায় তারা ধীরে ধীরে এগোতে লাগলো ভিড় ঠেলে, আতঙ্ক আর উৎকণ্ঠা নিয়ে। প্রায় 20 মিনিটের ছুটাছুটির পর হঠাৎ একটা হাসপাতালের সামনে পৌঁছাতেই মেহেরাব ভেতরে ঢুকে পড়ল, গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো। ডাক্তার, ডাক্তার! তার আর্তনাদে যেন পুরো হাসপাতাল কেঁপে উঠল। কয়েকজন ডাক্তার আর নার্স ছুটে এসে নিঝুমকে এক নজর দেখেই আর এক মুহূর্ত নষ্ট করলো না। দ্রুত তাকে স্ট্রেচারে তুলে ভেতরের কেবিনের দিকে নিয়ে গেল। মেহেরাব ঢুকতে চাইলে একজন হাত বাড়িয়ে তাকে থামিয়ে দিল আর বলল অপেক্ষা করতে। সেই মুহূর্তে কেবিনের দরজাটা বন্ধ হয়ে গেল আর দরজার বাইরে দাঁড়িয়ে মেহেরাব বুঝে গেল এই অপেক্ষা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অপেক্ষা হতে চলেছে। কেবিনের কাচের পাশ দিয়ে ভেতরের দৃশ্যটা হালকা দেখা যাচ্ছে। নিঝুমের গোঙানির শব্দ কানে আসতে মেহেরাবের বুকটা যেন ফেটে যাচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আর হাত দুটো অজান্তেই মুঠো হয়ে আসে। এই সময় সেখানে এসে হাজির হয় নার্গিস। কাপা গলায় সে বলল, বাবা, আমার মেয়ে কই? এই কথাটা শুনেই মেহেরাবের ভেতরের রাগ যেন তিত্তির করে বেড়ে উঠল। সে দাঁত চেপে বিষাক্ত গলায় বলল, মেয়ে? কিসের মেয়ে? কার মেয়ে? আপনার রক্তের মেয়ে তো না? তাহলে তো নাটক করে এখানে আসার কি দরকার ছিল? নার্গিস মেহেরাবের কথায় নুয়ে পড়ে গে বলল, বাবা, এমন করে বলো না, ও তো আমার মেয়ে। ছোট থেকে মানুষ করেছি কোলে পিঠে করে। মেহেরাব লালচে চোখে নার্গিসের দিকে তাকিয়ে এক চিলতে হাসি হাসলো। পাশে দাঁড়িয়ে থাকা আয়ানও হেসে উঠল, তবে সে হাসিতে কোনো আনন্দ নেই। আয়ান বলল, পেটের মেয়ে হলে বোধহয় এমন করে আঘাত করতেন না, তাই না আন্টি? নার্গিস তড়িঘড়ি করে বলল, কোনো মা কি ইচ্ছা করে নিজের মেয়েকে আঘাত করে বাবা? এই কথা বলে সে ধীরে ধীরে নিঝুমের কেবিনের দিকে এগোতেই মেহেরাব গর্জে উঠল, আর এক পা যদি এগিয়ে আসেন তাহলে আমি ভুলে যাবো যে আমি আপনাকে চিনি। চুপচাপ চলে যান। তার গলা ভারী হয়ে এলো, তবুও থামলো না। আর মা? কিসের মা দাবি করেন? নিজের রক্তের মেয়ে না হলেও সে তো আপনার কাছে মানুষ হয়েছে ছোট থেকে। নিঝুম তো ছিল না, নিঝুম তো ছিল না যে আপনাকে ঠকানোর ভয় থাকবে। আমি শুনেছি একজন ছেলের চেয়ে মেয়ের নাকি মায়েদের বেশি আপন। জানেন কেন? কারণ তারা বৃদ্ধ বয়সে মায়ের পাশে থাকে, যা ছেলেদের কাছ থেকে পাওয়া অনিশ্চিত। নার্গিস মেহেরাবের কথায় করুণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। এবার আর কিছু বলল না। তা দেখে মেহেরাব নিজের চোখের কোণায় জমে থাকা পানি আঙুল দিয়ে মুছে নিল। মৃদু আর ভাঙা হাসি হেসে বলল, আমি তো একজন ব্যর্থ স্বামী, যে নিজের স্ত্রীকে রক্ষা করতে পারল না, তাই শরীরে আসা আঘাত ঠেকাতে পারল না। আপনি কিভাবে ফুলের মতো নিষ্পাপ একটা মেয়ের গায়ে হাত তুলতে পারলেন? একটু থেমে ফের বলে উঠল, দয়া করে আপনি চলে যান। নার্গিস ভাঙা গলায় বলল। মেহেরাব এবার আর নিজেকে সামলালো না, ধীর গলায় বলল, ওর ছটফটানি দেখতে এসছেন বুঝে? ওর পুরো পরিবার আছে, নিজের স্বামী আছে। আজ থেকে ভুলে আর ওর সামনে আসবেন না দয়া করে। ওর জন্য ওর হাজবেন্ড যথেষ্ট। নার্গিস আর কিছু বলার শক্তি না পেয়ে ধীরে ধীরে সেখান থেকে সরে গেল। তার চলে যাওয়ার চোখে পড়তে মেহেরাব আবার নিঝুমের কেবিনের কাচের দিকে ফিরে তাকালো। পাশ থেকে আয়ান চাপা স্বরে বলে উঠল, দেখ, এই জন্যই তো বলে রক্তের মায়ের সাথে কখনোই সৎ মায়ের তুলনা হয় না। মেয়ের জন্য যদি সত্যিই এতটা পড়তো তাহলে এখানেই থেকেই যেত। মেহেরাব কোনো উত্তর দিল না। সে শুধু নিজের সাদা শার্টের দিকে তাকিয়ে রইল। নিঝুমের রক্তে ভেজা দাগগুলো যেন তার চোখে বারবার কাটার মতো বিচ্ছে। সময় গড়াতে লাগলো, প্রতিটা সেকেন্ডের যেন একটা যুগ। প্রায় 1 ঘন্টা পর কেবিনের দরজা খুলে ডাক্তার বেরিয়ে এলেন। ডাক্তারকে দেখে মেহেরাব ছুটে গিয়ে কাপা গলায় বলে উঠল, আমার স্ত্রী কেমন আছে এখন? ডাক্তার মেহেরাবের কাঁধে হাত রেখে গম্ভীর স্বরে বললেন, স্যার, নিয়ে আসতে একটু দেরি হয়ে গেছে। বিষটা প্রায় শরীরে ছড়িয়ে পড়েছিল। তবে আমরা যথাসাধ্য চেষ্টা করে যতটা পারা যায় সব বিষ বের করেছি। ডাক্তারের কথা শুনে মেহেরাব স্তম্ভ চোখে তাকিয়ে থাকলে ডাক্তার আবার বললেন, এখন হাতে 24 ঘন্টা সময়। যদি এই সময়ের মধ্যে জ্ঞান ফিরে আসে তাহলে বেঁচে যাবে, আর না ফিরলে আমাদের আর কিছু করার থাকবে না। আল্লাহ আল্লাহ করুন যেন জ্ঞান ফিরে আসে।
এই কথাগুলো বলেই ডাক্তার চলে গেলেন। মেহেরাব যেন সেখানে থমকে দাঁড়িয়ে রইল। চারপাশের সব শব্দ হঠাৎ স্তব্ধ হয়ে গেল তার কাছে। কি শুনল সে? তার নিঝুম তাকে ছেড়ে চলে যাবে? হঠাৎ সে চিৎকার করে উঠল। আয়ান, আমার নিঝুম বাঁচবে তাই না? বল, ওর কিছু হবে না তাই না? ওকে ফিরতেই হবে। ওকে আমি শাস্তি দেব। ও কেন আমার করলো? ও জানে না নিঝুম ছাড়া মেহেরাব থাকতে পারবে না। ওকে ফিরতেই হবে। মেহেরাব ভেঙে পড়তেই আয়ন তাকে শক্ত করে ধরে ফেললো। শান্ত করার চেষ্টা করে বলল, কিছু হবে না মেহরাব, টেনশন নিস না, দোয়া কর, আল্লাহ ঠিক তোর কথা শুনবে। কিছু হবে না, চুপ কর প্লিজ। মেহেরাব স্তম্ভ হয়ে কেবিনের বাইরেই দাঁড়িয়ে রইল। তা দেখে আয়ন দীর্ঘশ্বাস ফেলল। তারপর নরম গলায় বলল। ভিতরে যাবি না? মেহেরাব কাপা কণ্ঠে উত্তর দিল, দেখ, আমার হাত পা কাঁপছে ভয়। আমি গেলে ও তাকাবে তো? আয়ান, বল না, তাকাবে? আয়ন গম্ভীর দৃষ্টিতে মেহেরাবের দিকে তাকালো। এতটা আকুলতা নিয়ে একটা মানুষ যে কিভাবে ভালোবাসতে পারে, মেহেরাবকে না দেখলে সে হয়তো কোনো দিনই বুঝতো না। কিছুক্ষণ চুপ থেকে আয়ন বলল, ভেতরে যা, মেহি আসবে, তোর বাবা মাও আসছে, আমি এখানে থাকবো না। যদি ওরা চিনে ফেলে ঝামেলা হবে। ওরা চলে গেলে আমি আবার আসবো। মেহেরাব ভারী শ্বাস ফেলল, নিজেকে সামলানোর চেষ্টা। তা দেখে আয়ান হালকা হাসলো আর বলল, আর কাঁদিস না, নয়তো মানুষ তোকে মেয়েদের মতো রাগাবে, বুঝলি? মিহিররা চলে গেলে আমি আবার আসবো। এই কথা বলেই আয়ন ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। আয়নে চলে যাওয়ার দিকে একবার তাকিয়ে মেহেরাব আবার নিঝুমের কেবিনের কাচের দিকে তাকালো। বুকের ভেতর ঢেউ খেলানো ভয় আর ভালোবাসা একসাথে চেপে বসেছে। শেষবারের মতো গভীর শ্বাস নিয়ে সে কেবিনের দরজাটা খুলল। ধীর পায়ে অতি সাবধানে মেহেরাব ভেতরে প্রবেশ করলো। কেবিনের পাশে একটা চেয়ার টেনে বসলো মেহেরাব। নিঝুম চোখ বন্ধ করে শুয়ে আছে, মুখে অক্সিডেন্ট মাস্ক, হাতে ক্যানুলা লাগানো, শরীরটা অস্বাভাবিক রকম নিস্তেজ। মেহেরাব ধীরে ধীরে নিঝুমের হাতে লাগালো ক্যানুলার পাশটা আলতো করে ছুলো। কাপা গলায় ফিসফিস করে বলল, খুব বেশি ব্যথা পাচ্ছিস বউ, একটু সহ্য কর, ফিরে আমার কাছে। তোকে আর কেউ কষ্ট দিতে পারবে না, আই প্রমিস। নিঝুম নিশ্চুপ। সে হয়তো বুঝতেও পারছে না তার জন্য তার স্বামী কি ভয়ঙ্কর আকুতি নিয়ে দাঁড়িয়ে আছে। এই নিস্তব্ধতার মাঝেই কেবিনের দরজায় হালকা টোকা পড়ল। মেহেরাব পেছন ফিরে তাকালো। দরজার সামনে দাঁড়িয়ে মিহির আর তার বাবা মা। মেহেরাব আর এক মুহূর্ত দেরি করলো না, উঠে ধীর করে বাইরে বেরিয়ে গেল। বাইরে আসতে মালিহা আর নিজেকে ধরে রাখতে পারল না, ঝাপটে ধরে ফেললো মেহেরাবকে। মালিহা অঝরে কাছে। তা দেখে মেহেরাবের ঠোঁটে এক ফোঁটা সুখো হাসি ফুটে উঠল। সে মায়ের মাথার আলতো করে তার হাত রেখে বলল, কেঁদে কেঁদে তো অলরেডি অন্ধ হয়ে গেছো, আর কেঁদো না। পুরো অন্ধ হলে নাতি নাতির মুখ দেবে কিভাবে? মালিহা চশমা খুলে চোখ মুছতে মুছতে অভিমানী গলায় বলল, এতদিন কোথায় ছিলি? মায়ের কথা একবারও ভাবিস নি? এখন আর ভাবতে হবে না। মায়ের কণ্ঠটা, অভিমানটা বুকের ভেতর গিয়ে লাগলো মেহেরাবের। নরম গলায় বলল, কেমন আছো আম্মু? মালিহা মেহেরাবের কপালে ছোট্ট একটা চুমু এঁকে দিয়ে বলল, আমার এই লক্ষ্মী ছেলেটাকে ছাড়া কি আর ভালো ছিলাম? এই যে এখন এসেছিস, এখন ভালো আছি। থেকে রেজওয়ান গম্ভীর কণ্ঠে বলল, কোথায় ছিলে তুমি? একটা বার কি আমাদের জানাতে পারলে না? আমাদের টেনশনে রাখতে খুব ভালো লাগে তোমার। মেহেরাব যেন বাবার কথাটা ইচ্ছে করে এড়িয়ে গেল। সে মিহিরের দিকে তাকিয়ে বলল, যেগুলাতে বলেছিলাম নিয়ে এসেছিলে? মিহির চুপচাপ প্যাকেটটা মেহেরাবের হাতে ধরিয়ে দিল। পাশ থেকে মালিহা উৎকণ্ঠিত গলায় জিজ্ঞেস করলো, নিঝুম এখন কেমন আছে? মেহেরাব এক দীর্ঘশ্বাস ছাড়লো, নিচু গলায় বলল, 24 ঘন্টা সময় দিয়েছে আম্মু, আল্লাহ আমাকে নিরাশ করবে না, তাই না আম্মু? বলো। মালিহা ছেলের দিকে এক দৃষ্টি তাকিয়ে থেকে ধীর কণ্ঠে বলল, অবশ্যই বাবা। রাত 10টা বেজে গেল। এই সময়ের মধ্যে এক দানাও মুখে তোলেনি মেহেরাব। তার মা কয়েকবার খাওয়ার কথা বলেছে, কিন্তু সে খেতে নারাজ। নিঝুমের জ্ঞান না ফেরা পর্যন্ত সে কিছুই খাবে না, এই একটা কথাই।
এই যে এশার আজান পড়েছে তখন থেকে নিঝুমের বেডের পাশে নামাজ পড়েছে সে। নামাজ শেষ হওয়ার পরও যায় নামাজেই বসে আছে, এখনো ওঠেনি। ছেলের এমন অবস্থা দেখে মালিহাও আর বাড়ি যায়নি। মিহির আর মালিহা দুজনেই থেকে যায়, শুধু রেজওয়ান একা বাড়ি ফিরে যায়। রাত তখন 2টো বেজে গেছে। নিঝুমের কাছে কয়েকবার গিয়ে মেহেরাব তার মাথায় আলতো করে হাত বুলিয়ে এসেছে, কিন্তু কোনো উন্নতির লক্ষণই নেই। কয়েকবার নার্স এসেও দেখে গেছে, তারপর নীরবে চলে গেছে। মালিহা আর মিহির কেবিনের বাইরে পাশের এক সিট নিয়ে ঘুমিয়ে আছে। সারা রাত এক ফোঁটাও ঘুমায়নি মেহেরাব। ভোরের দিকে উঠে নামাজ পড়ে। নিঝুমের জন্য মোনাজাতে আর্তনাদ করে দোয়া করতে লাগলো। হে রব, আপনি তো অন্তর্যামী, আপনি আপনার বান্দার সব কিছুই জানেন। আপনি তো আমাকে কিছু চাইবার আগে কত শত নিয়ামতে ভরিয়ে দিয়েছেন। হে রব, আপনার সকল পরীক্ষা দিতে আমি রাজি, কিন্তু আজ আমি বড্ড অসহায় হয়ে আপনার দরবারে হাত তুলেছি। আমি জানি না কিভাবে চাইলে আপনি আমার চাওয়া পূরণ করবেন। যদি তার বাঁচামরা আপনার হিকমতে লেখা থাকে তবে সেটুকু দয়া করে আমাকে দিয়ে দিন। আমার জীবন নিন, আমার সব কিছু নিন, শুধু আমার নিষ্পাপ প্রাণটাকে বাঁচিয়ে দিন। হে রব, আপনি আমার ডাকে সারা দিন, আমার চাওয়া পূরণ করুন, একটু দয়া করুন হে রব। দোয়া পড়তে পড়তে নীরবে চোখের পানি ফেলল মেহরাব। সময় কখনোই কারোর জন্য থেমে থাকে না। সে নির্বিকার নির্লিপ্ত নদীর স্রোতের মতো নিজের গতিতেই বয়ে চলে। কারোর কান্না, কারোর আকুতি, কারোর ভাঙা বুক, কিছুই তাকে থামাতে পারে না। দেখতে দেখতে প্রায় 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা পেরিয়ে গেছে। এই দীর্ঘ সময়টায় নিঝুমের শরীরে সামান্য কিছু উন্নতির ইঙ্গিত মিললেও জ্ঞান এখনো ফেরেনি। এই সামান্য আশাটুকুই যেন সবাইকে আরো বেশি ভয়ের ভেতর ঠেলে দিচ্ছে, কারণ কখনো কখনো আশার আলো হয় হারানোর ভয়টা আরো গভীর হয়ে ওঠার জন্য। হসপিটালে করিডোরে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর চোখে এখন শুধু অপেক্ষা, এক নিষ্ঠুর অপেক্ষা। প্রতিটা মিনিট যেন ঘন্টার সমান ভারী হয়ে বুকের ওপর চেপে বসছে। নার্সটা বারবার এসে দেখে যাচ্ছে, যন্ত্রের পর্দায় ভেসে ওঠার সংখ্যাগুলো লিখে দিচ্ছে, আবার নিঃশব্দে চলে যাচ্ছে। অথচ নিঝুম ঠিক আগের মতোই নিথর পড়ে আছে, চোখ বন্ধ, অক্সিজেন মাস্কে ঢেকে রাখা মুখ, যেন সময়ের সাথে লড়াইটা সে একাই লড়ে চলেছে। মেহরাব এক মুহূর্তের জন্য বসে থাকেনি। শহরের নামকরা বড় বড় হাসপাতাল থেকে ডাক্তার ফোন করে ডেকে এনেছে, সময় যেন একটু নষ্ট না হয় সেই তাড়নায় দ্বিগুণ পারিশ্রমিক দিয়েও তাদের এখানে আনিয়েছে। তার কাছে এখন টাকা কোনো হিসাব না, কোনো মূল্য না, শুধু একটা প্রাণ ফেরানোর বিনিময় প্রাণ মাত্র। কিন্তু প্রত্যেকটা ডাক্তার এসে একই কথা বলছে, সময়টা খুবই ক্রিটিক্যাল। এখন শুধু অপেক্ষা আর দোয়া ছাড়া আর কিছুই করার নেই। এই কথাগুলো মেহরাবের কানে ঢুকছে ঠিকই, কিন্তু মন মানতে চাইছে না, কারণ তার কাছে অপেক্ষা মানে নিঝুমকে হারানোর আশঙ্কা, আর সেই আশঙ্কা নিয়েই সে দম বন্ধ করা প্রতিটা মুহূর্ত আর পার করছে। প্রায় আধা ঘন্টা পর নিঝুমের চোখের পাতা ধীরে ধীরে কেঁপে উঠল। নিভু নিভু দৃষ্টিতে সে তাকাতে চাইলো, কিন্তু চারপাশটা কেমন যেন ঝাপসা অস্পষ্ট। আলো আর ছায়া মিলে মিশে এক অচেনা দৃশ্য তৈরি করেছে তার চোখের সামনে। মাথাটা ভারী লাগছে, শরীরটা যেন নিজের না। কয়েকবার চোখ পিটপিট করে চারপাশে ভালো করে তাকাতেই ধীরে ধীরে বুঝতে পারলো সে শুয়ে আছে একটা হাসপাতালের বেডে। চারিদিকে সাদা আলো, মনিটরের টিকটিক শব্দ আর ব্যস্ত পায়ের চলাচল। আশেপাশে কয়েকজন ডাক্তার আর নার্স লক্ষ্য করতেই বুঝলো সবাই নারী। কেউ তার হাতে কিছু পরীক্ষা করছে, কেউ মনিটরের দিকে তাকিয়ে কিছু বলছে, আবার কেউ নোট নিচ্ছে। নিঝুম কিছু বলতে চাইলো, কিন্তু গলা শুকিয়ে আছে, শব্দ বেরোলো না। চোখে ভেসে উঠলো বিভ্রান্তি আর ভয়। সে ঠিক কোথায়, এখানে কেন? ঠিক সেই মুহূর্তেই একজন নার্স নিঝুমের চোখ খোলা দেখেই চমকে উঠল। দ্রুত তার পালস আর চোখ পরীক্ষা করে দেখে সব এখন নর্মাল। তা দেখে সবাই বেশ একজন আরেক নার্সকে ইশারা করলো। তারপর সে তাড়াহুড়ো করে কেবিনের বাইরে বেরিয়ে গেল, খবর দিতে যে মানুষটা গত 24 ঘন্টা ধরে এক ফোঁটা ঘুম না দিয়ে
এক বুক দোয়া আর ভালোবাসা নিয়ে এই দরজার বাইরেই দাঁড়িয়ে আছে মেহেরাবকে। বাইরে অপেক্ষায় ছিল মেহেরাব আর মিহির। নার্সের মুখে মাত্র দুটো শব্দ, জ্ঞান ফিরেছে, শোনা মাত্রই দুজনের বুকের ভেতর জমে থাকা দম যেন একসাথে বেরিয়ে এলো। আর এক সেকেন্ডও দেরি না করে তারা দুজনেই প্রায় হুড়মুড়িয়ে কেবিনের ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকে মেহেরাবের চোখ আটকে গেল নিঝুমের দিকে। হাসপাতালের সাদা বেডে শুয়ে থাকা মেয়েটা এখনো দুর্বল, চোখে ক্লান্তির ছায়া, কিন্তু চোখ দুটো খোলা। এই দৃশ্যটাই যেন মেহেরাবের কাছে পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত। কোনো কথা না বলে সে দ্রুত বেডের পাশে বসে পড়ল, কাপা হাতে নিঝুমের দিকে ঝুঁকে এলো। নিঝুম ধীরে ধীরে পাশ ফিরে তাকালো। ঝাপসা চোখে প্রথমে যে মুখটা স্পষ্ট হয়ে উঠছে সেটা মেহেরাবের। তার চোখে জমে থাকা লালচে ক্লান্তি, অগোছালো চুল আর মুখ ভরা উৎকণ্ঠা লাগছে তাকে, যে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। মালিহা একটু আগেই বাড়ি গিয়েছিল সারাদিন না খেয়ে থাকা ছেলেটার জন্য নিজের হাতে কিছু রান্না করে নিয়ে আসবে বলে। এই ফাঁকে মিহির ফোন করে মেহেরাবের মাকে সব জানিয়ে দিয়েছে। নিঝুমের জ্ঞান ফিরে এসেছে, এখন অবস্থা কিছুটা স্থিতিশীল। নিঝুমের জ্ঞান ফেরার সময় খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত ডাক্তাররা প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষ করে একে একে চলে গেল। কেবিনে রইল শুধু কয়েকজন নার্স আর একজন ডাক্তার মাঝে মাঝে এসে দেখার জন্য। চারপাশে সে ব্যস্ততা একটু একটু করে কমে এলো। কেবিনটা আবার নিস্তব্ধ হয়ে উঠল। নিঝুম তখনও কোনো কথা বলেনি। অসুস্থ শরীরটা যেন তাকে বেঁধে রেখেছে। চোখ খোলা কিন্তু দৃষ্টি ক্লান্ত। ঠোঁট নড়ার চেষ্টা করেও শব্দ বেরোয় না। প্রতিটা শ্বাসে স্পষ্ট দুর্বলতা। সে শুধু তাকিয়ে আছে, কখনো ছাদের দিকে, কখনো মেহেরাবের দিকে, কিন্তু মুখ খুলে কিছু বলার মতো শক্তি এখনো জোগাড় করতে পারেনি। মেহেরাব কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। সে জানে এই নীরবতাই এখন সবচেয়ে প্রয়োজনীয়। নিঝুম কয়েকবার মুখ ফুটে বলতে গিয়েও পারেনি গলা ব্যথার জন্য। তা দেখে মেহেরাব নিঝুমের মাথায় হাত বুলিয়ে কথা বলতে নিষেধ করেছে। আইন গাড়ি নিয়ে হোস্টেলের সামনে দাঁড়িয়ে আছে। ড্রাইভিং সিটে সে নিজে, আর পাশের সিটে আফিয়া চুপচাপ বসে বাইরে তাকিয়ে আছে। সন্ধ্যা নেমে আসে ধীরে ধীরে। চারপাশে নরম অন্ধকার, স্ট্রিট লাইটের আলো একে একে জ্বলে উঠেছে। এই সময়টায় হসপিটালে আছে শুধু মিহির আর মেহেরাব। মালিহা একবার নিঝুমকে দেখে গেছে। নিঝুমের অসুস্থ হওয়ার খবর পেয়ে তাসফিয়া তখনই যেতে চেয়েছিল। ভয় আর উদ্বেগে তার গলা কেঁপে উঠেছিল। ফোনের ওপাশ থেকে আয়ন খবর দিয়েছিল, কিন্তু আয়ন তাকে শান্ত করে বুঝিয়েছিল এইদিকে অনেক ঝামেলা হয়েছে, আসার দরকার নেই, সুস্থ হলে নিয়ে যাব। তাই চুপ করে থাকতে হয়েছে তাকে, বুক ভরা অস্থিরতা নিয়েই। আজ নিঝুমের জ্ঞান ফেরার খবর নিশ্চিত হতে আয়ন আর এক মুহূর্ত দেরি করেনি। নিজেই এসে তাসফিয়াকে নিতে এসেছে। তাসফিয়া রেডি হয়ে হোস্টেল থেকে বেরিয়ে আসতেই আয়নের চোখে পড়ল তার দিকে। ক্লান্ত মুখ, কিন্তু চোখে গভীর দুশ্চিন্তার ছাপ। তবু গতকালকের পর থেকে অজান্তেই তাদের মাঝে এক ধরনের নীরব ভাব তৈরি হয়েছে, যেন কথার চেয়ে বেশি চোখের ভাষা। অস্বস্তির ভেতরে অদ্ভুত একটা সত্যি। আয়নকে দেখে তাসফিয়া মুচকি হেসে গাড়িতে উঠে বসতেই আয়ন ইঞ্জিন স্টার্ট দিল। গাড়িটা ধীরে ধীরে হোস্টেল ছেড়ে বেরিয়ে গেল শহরের আলো আধারের পথে হসপিটালের দিকে। হসপিটালের কেবিনটা নিঃশব্দ। নিঝুমের বেডের পাশে রাখা চেয়ারে বসে আছে মেহেরাব। বেডের ওপর রাখা দু হাতের ওপর থুতনি রেখে সে নিঝুমের দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে, যেন এক পলকও চোখ সরাতে ভয় পাচ্ছে। এতক্ষণ পরেও এই দৃশ্যটা তার কাছে অবিশ্বাস্য লাগছে। নিঝুম বেঁচে আছে, চোখ তুলে তাকিয়ে আছে। কয়েক মিনিট আগেই ডাক্তার এসে জানিয়েছে শরীরের অবস্থা এখন কিছুটা স্থিতিশীল। তাই অক্সিজেন মাস্কটা খুলে নেওয়া হয়েছে। ওষুধ নেওয়ার পর নিঝুমের গলাও আগের চেয়ে একটু ভালো। শ্বাসটা এখন আর অতটা ভারী শোনায় না। তবু নিঝুম কোনো কথা বলছে না, একটুও না। মেহেরাব প্রথমে দু একবার কিছু বলতে চেয়েছিল, কিন্তু নিঝুম মুখ ফুটে একটা শব্দ করেনি। তা দেখে মেহেরাব বুঝতে পারল কোন কারণে রেগে আছে। তাই সে শুধু তাকিয়ে আছে নীরবে, অসীম ধৈর্য নিয়ে।
নিজুম মাঝে মাঝে বাঁকা চোখে তাকাচ্ছে, মেহরাবের দিকে একবার তাকিয়ে আবার চোখ সরিয়ে নিচ্ছে। সেই দৃষ্টিতে না আছে রাগ, আবার অভিযোগ, আর অদ্ভুত এক প্রশ্ন, যেন বলতে চাইছে অনেক কিছু অথচ বলতে পারছে না কিছুই। কেবিনের ভেতর সময় থেমে আছে বলে মনে হয়, শব্দহীন এক মুহূর্তে শুধু দুটো হৃদয় একে অপরকে অনুভব করছে কথা ছাড়াই। মেহেরাব আর থাকতে পারল না, নীরবতাটা তার বুকের ভেতরে কেমন যেন কাটার মতো বিচ্ছে। বেডের দিকে একটু ঝুঁকে এসে নরম গলায় বলল, আচ্ছা, রাগ করেছে কেন বলো তো? বলছি তো সরি, সব তো বললাম তোমায়। কিন্তু নিঝুম কোনো উত্তর দিল না, শুধু আর চোখে একবার মেহরাবের দিকে তাকালো। এক মুহূর্তের জন্য সেই দৃষ্টিতে ছিল স্পষ্ট কোনো অভিযোগ, আবার ছিল নিছক উদাসীনতাও। যেন ভেতরে জমে থাকা কথা আর কষ্ট একসাথে চোখের কোণায় এসে থমকে গেল। মেহরাব আবারও কাছে এসে নরম গলায় আবার বলল, কথা বলো না, গলা ব্যথা কমেছে কি তোমার? নিঝুম তখনও চুপ, শুধু চোখ সরিয়ে নিল আবার। সেই মুহূর্তে কেবিনের দরজা খোলার শব্দ সবাই চমকে ওঠে। আয়ান, তাসফিয়া আর আফিয়া ঢুকলো। নিঝুম তখন বেডের পাশে বসে থাকা মেহরাবের দিকে তাকিয়েছিল। পাশ ফিরে আফিয়াকে দেখে যেন রেগে গেল। কষ্টে কণ্ঠ কাঁপতে কাঁপতে মেহরাবকে বলল, জান, আপনার তো গার্লফ্রেন্ড এসেছে, চিপকাইতে চিপকাইতে ঘুরুন গিয়ে এবার। নিঝুমের এই রাগী কণ্ঠে মেহরাবের চোখে অদ্ভুত এক ঝলক পড়ল। মেহরাব পেছন ঘুরে দেখে আফিয়া সেখানে দাঁড়িয়ে আছে, গালে হাত দিয়ে হালকা করে মুচকি হাসলো। বুঝলে তার মহারানী এতক্ষণ ঠিক কী কারণে রেগেছিল। তারপর আফিয়াকে কাছে ডাকলো। তা দেখে নিঝুম আরও রেগে তাকিয়ে রইল এইবার মেহরাবের দিকে। নিঃশব্দ বিরক্ত আর চোখের কোণে জমে থাকা কষ্ট মিশে নিঝুমের রাগকে যেন আরও তীব্র করে তুলছে। আফিয়া নিঝুমের বেডের কাছে বসলো। নিঝুম সাথে সাথে তার দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে রাখলো, যেন অদ্ভুত রাগ আর অস্বস্তি মিশিয়ে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। মেহরাব এবার একটু উচ্চ স্বরে হেসে উঠল। দেখ আফিয়া, তোর পিচ্ছি ভাবের কত রাগ। আফিয়া হাসি থামিয়ে নিঝুমের দিকে চোখ তাকিয়ে বলল, আসলেই তো ভাইয়া, কিন্তু আমি যে কষ্ট পাবো এমন করে কেউ কি ননদের থেকে মুখ ফিরিয়ে নেয় বলো তো? নিঝুম তখনও কানে শুনল না। মেহরাব দৃষ্টি ঠিক রাখলো তার উপর। ধীরে ধীরে নিঝুমের পাশে বসে নিঝুমকে নিজের বুকের সাথে চেপে ধরে বলল, আরে বউ, ওটা তোমার ননদ হয়, বুঝলে? নিঝুম ঘাড় উঁচু করে মেহরাবের দিকে তাকালো, তারপর আফিয়ার দিকে আবার তাকালো। নিঝুমকে তাকাতে দেখে আফিয়া হালকা হেসে বলল, তোমার বর একখান মানুষ, বুঝলে ভাবি? তোমার বরকে যেন দেখে শত্রুপক্ষরা সন্দেহ না করে, তাই তো আমাকে কাজে লাগাতে হয়েছে। তারপর তোমার বর যে লোকটার গার্লফ্রেন্ড হওয়ার নাটক করার জন্য হালকা হাত ছোঁয়ার অভিনয় করতে হয়েছে যে কতবার, আর তাকে ছুতে গিয়ে যে আমি কতবার ধমক খেয়েছি, মাঝে মাঝে ভয়ে লবণ পানিও খাইতে হয়েছে। তা শুনে নিঝুম হেসে উঠল আর বলল, কিন্তু তোমাকে তো দেখিনি কখনো। পাশ থেকে আয়ান হেসে বলল, সে অনেক গল্প ভাবি, আগে সুস্থ হন, তারপর জমিয়ে আড্ডা দিব। নিঝুম মাথা নাড়িয়ে সম্মতি জানালো। পাশ থেকে তাসফিয়া হালকা বিরক্ত স্বরে বলল, আমি যে এখানে আছি আমাকে কেউ পাত্তাই দিচ্ছে না, বর পাইলে এমনই হয় বুঝি। আয়ন হেসে তাসফিয়ার পাশে গিয়ে বলল, আগেই তো বলেছিলাম বেকামুখী, চলো ডেকে ফেলি কাজী, এই আয়ান হয়ে আছে রাজি। তাসফিয়া মুখ বাঁকিয়ে চুপচাপ আয়ন থেকে সরে গিয়ে নিঝুমের কাছে চলে গেল। আয়নকে যেন পাত্তাই দিল না, তা দেখে আয়ানও মুখ বাঁকালো। এরপর সবাই ধীরে ধীরে টুকটাক কথা বলল, হাসি মজা আর খুনসুটি মিশিয়ে গেল। আবারও যেন সে আগের মতোই প্রাণবন্তর হয়ে উঠল সবাই। রাত হতেই নিঝুমকে হসপিটাল থেকে দেওয়ান বাড়ি নিয়ে যায়। ঠিক কোলে তুলেই নিঝুম কয়েকবার মানা করেছে, তবুও কে শোনে কার কথা। নিঝুমকে দেখার জন্য বাড়িতেও রাদিয়া এসে পৌঁছেছে, একমাত্র ইভান অনুপস্থিত। সে ট্রেনিংয়ে দেশের বাইরে চলে গেছে কয়েক মাসের জন্য। মেহরাব নিঝুমকে কোলে তুলে বাড়ির ভেতরে ঢুকলো, সরাসরি নিজের ঘরের দিকে এগোলো। ঢোকার সঙ্গে সঙ্গে সে নিঝুমকে বেডে শুয়ে দিল, ধীরে ধীরে চাদর টেনে ঢেকে দিল। তারপর মেহরাব ফ্রেশ হতে গেল। নিঝুম চারপাশে তাকিয়ে রইল, চোখে ধীরে ধীরে খুশির আভা ফুটছে। গত 2 বছর পর এই বাড়িতে আবারও প্রবেশ করলো সে,
কে জানতো এমন বিপদের পরও ভাগ্য তাকে আবারও এই নিরাপদ স্থানে ফিরিয়ে আনবে। কে জানতো মেহেরাবের যত্নময় স্পর্শ আবারও তার মিলবে। নিঝুমের জীবনে এক নতুন সুখের প্রেরণা হয়ে উঠেছে। হারানোর ভয়, ব্যথা সবকিছু যেন পেছনে ছাপিয়ে গেছে। এবার শুধু শান্তি আর নিরাপত্তার বোধেই ঘেরা সে। আচ্ছা, এই যে এত ভালোবাসা, এত সুখ কি তার সইবে? নিঝুম বেডে শুয়ে আছে, ক্লান্ত শরীর নিয়ে, চোখ বন্ধ, শ্বাসগুলো ধীর, যেন দীর্ঘদিনের অবসানের পর একটু বিশ্রাম নিচ্ছে। ঠিক তখনই ওয়াশরুম থেকে বেরিয়ে নিঝুমকে দেখে মেহেরাব মৃদু হেসে উঠল। এত রাতে শাওয়ার নেওয়ার তোর তার ভেজা চুল বেয়ে বেয়ে পানি ঝরছে, ফোঁটাগুলো গড়িয়ে পড়ছে উন্মাদ শরীরের ওপর, পরনে শুধু একটা তোয়ালে। নিঝুম হঠাৎ কারোর উপস্থিতি টের পেল। মনে হলো মুখে যেন ঠান্ডা কিছু পড়ল। চোখ খুলতেই শুকনো ঢোক গিলল সে। মেহেরাব ঠিক তার দিকেই ঝুঁকে আছে। ভেজা চুলের পানি গড়িয়ে নিঝুমের গালে পড়ছে। মেহেরাবের গরম নিঃশ্বাস নিঝুমের মুখে এসে যেন আছড়ে পড়ছে। হঠাৎ এই ঘন উপস্থিতিতে নিঝুম অজান্তেই কেঁপে উঠল। কাঁপা কাঁপা কণ্ঠে সে বলল, আপনি এত রাতে শাওয়ার কেন নিয়েছেন? মেহেরাব কোনো উত্তর দিল না। তার চোখের দৃষ্টিতে যেন এক অন্যরকম নেশা ভাসছে, নীরব, গভীর, বিপজ্জনক রকমের। ধীরে ধীরে সে নিঝুমের আরও কাছে এগিয়ে এলো। তা দেখে নিঝুম ছট করে চোখ বন্ধ করে ফেলল। তাড়াহুড়ো করে বলল, কি করছেন আপনি? সরুন, আমি অসুস্থ, আমার গলা ব্যথা। এই কথাটা শুনে মেহেরাবের ঠোঁটে বাঁকা এক চিলতে হাসি ফুটে উঠল। সে নিঝুমের কানের কাছে ঝুঁকে খুব নিচু স্বরে বলল, গলার সমস্যা, অন্য কোথাও তো আর না, টেস্ট করেই দেখতে পারো। মেহেরাবের লো ভয়েসে নিঝুম যেন আরো বেশি কেঁপে উঠল। মুহূর্তের ভেতর সে দু হাতে মেহেরাবকে জড়িয়ে ধরল। ভেজা উন্মাদ শরীরের ঠান্ডা উষ্ণতার মিশ্রণে তার বুকের ভেতরে স্পন্দন যেন আরো অস্থির হয়ে উঠল। নিঝুমের চুলের ভাঁজে মেহেরাব হাত বুলিয়ে দিতে দিতে বলল। নিঝুম মুখ সামনে আনলো। নিঝুম চোখ তখন বন্ধ, ঘন ঘন পাপড়িগুলো অস্বাভাবিকভাবে কাঁপছে তার। মেহেরাব এর ঠান্ডা উষ্ণ ঠোঁট দিয়ে আলতো করে চুমু খেলো তার কাঁপা কাঁপা চোখ দুটোই। মেহেরাবের স্পর্শ পেয়ে নিঝুম শক্ত করে আরো চেপে ধরল মেহেরাবকে যেন। নিঝুমের কপালের সাথে কপাল ঠেকিয়ে মেহেরাব আস্তে করে বলে উঠল, বউ, মন তো চাইছে আমার ডুবতে সর্বনাশের নেশায়, কিন্তু বউটা কি করলো? ছাইপেশ খেয়ে মরতে গেল। নিঝুম চট করে তাকালো। তাকাতেই মেহেরাবের সাথে চোখাচোখি হলো। তা দেখে মেহেরাব সূক্ষ্ম হাসি দিল তার আর বলল, তবে কয়েক মিনিট করলে কিছু হয় না। মেহেরাব বলতে দেরি হলেও করতে দেরি হলো না। চট করে নিঝুমের ঠোঁট জোড়া দখল করে নিল। তাতে নিঝুমের চোখ বড় বড় হয়ে গেল। মেহেরাবের পিঠ খামচে ধরল। মেহেরাবের থেকে ছাড়া না পেয়ে নিঝুমও হাল ছেড়ে দিয়ে তার সাথে রেসপন্স করতে লাগলো। কয়েক মিনিট ওর মেহেরাব ছেড়ে দিয়ে নিঝুমের কপালের সাথে কপাল ঠেকিয়ে দুজনেই ঘন নিঃশ্বাস নিতে লাগলো। আপনি কি মারবেন আমায় দম আটকে? মেহেরাব নিঝুমের কপালে আলতো করে চুমু খেয়ে বলল, এত সহজ মরা তোকে মরতে দিবে না কখনো এই মেহেরাব। এই মেহেরাবের নিঃশ্বাস দিয়ে হলেও নিঝুমকে বাঁচিয়ে রাখবে, বুঝলে? নিঝুম মৃদু হাসলো আর বলল, কতটা আগলে রাখবেন? যতটা আগলে রাখলে তোকে কেউ ছুঁতে পারবে না, যতটা আগলে রাখলে কারোর বাজে কথা তোর জানবতে স্পর্শ করবে না, যতটা আগলে রাখলে তোর মরণে স্পর্শ করবে না, ঠিক ততটা। আমায় ছাড়ুন এবার। নিঝুম এর কথায় মেহেরাব যেন আরো বুকের সাথে চেপে ধরলো। নিঝুম আর বলল, চুপ করে ঘুমায়, নইলে বাকি কাজে সেরে ফেলবো। মেহেরাব কথাগুলো নিঝুম আর তার কথা বলল না। চুপটি করে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। সকাল 8টা বাজতেই মেহেরাবের ঘুম ভেঙে গেল। চোখ খুলে পাশ ফিরে তাকিয়ে বুকটা ধক করে উঠল। নিঝুম নেই। সঙ্গে সঙ্গে উঠে বসলো সে। ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে বুঝলো সেখানেও নেই। বেড থেকে নেমে ব্যালকনিতে গিয়ে খুঁজলো, কিন্তু সেখানেও না পেয়ে বুঝে নিল নিচে নেমেছে। একটা লম্বা শ্বাস ফেলে দ্রুত ফ্রেশ হতে চলে গেল মেহেরাব। নিচে ড্রয়িং রুমের সোফায় বসে আছে নিঝুম। মালিহা খুব যত্ন করে তার মাথায় তেল দিয়ে দিচ্ছে। নিঝুম চুপচাপ বসে আছে। আজ অদ্ভুতভাবে একবারও নিজের বাড়ির কথা বলছে না।
কেন জানি না মায়ের খবর নিতে তার আর ইচ্ছে করছে না। মেহরাব নিচে নেমে নিঝুমকে দেখতেই থমকে গেল। তার মার কাছ থেকে তেল নিচ্ছে তার মহারানী, আর পাশে বসে ঐশীর সাথে গল্পে মেতে উঠেছে। নিঝুমের মাথায় তেল দেওয়া দেখে মেহরাবের ভেতরে একরাশ বিরক্তি জমে উঠল। সে নিঝুমের ঠিক পাশে এসে গম্ভীর কণ্ঠে বলল, তেল নিতে বললো কি তোমায়? কিছুই হবে না। কেন রে? আমি দিয়েছি, বস এখানে তুই। মা, তুমি জানো না আমি তেল নেওয়া মানুষের কাছে যাই না? ঐশী মিটমিট করে হেসে উঠল, ঠাট্টার সুরে বলল,